আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, আমরা ভুলতে পারি না ২১শে ফেব্রুয়ারিকে, ভুলতে পারি না এই গানকে, ভুলতে পারি না এই গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীকে। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন বাঙালি মনে রাখবে ৫২ ভাষা আন্দোলন, এই গান আর গানের রচয়িতাকে। তবে আব্দুল গাফফার চৌধুরী কেবলমাত্র ২১-এর গান যেটি তিনি কবিতা হিসেবে লিখেছিলেন তার রচয়িতাই নন, তিনি ছিলেন একাধারে সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক। তিনি স্বাধীন বাংলার প্রথম পত্রিকা জয় বাংলার প্রতিষ্ঠাতা, সম্পাদকও তিনি আর আমাদের মাঝে নেই। আজ লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার স্মরণে আমাদের এই বিশেষ আয়োজন শ্রদ্ধাঞ্জলি আব্দুল গাফফার চৌধুরী। তার জীবনকে নিয়ে কথা বলতে আজ আমাদের অতিথি শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম.এ. মান্নান চৌধুরী, আব্দুল মান্নান চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই আসলে যে কথাটি জানতে চাই, আবু সাইদ খান, আপনার কাছে আসলে আসতে চাই। আমরা বাংলাদেশি না বাঙালি, একটি বইও তিনি লিখেছিলেন। আসলে ৫২ ভাষা আন্দোলন, ৬৬-র ৬ দফা দাবি সে সময় এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, সকল সময়েই আমরা তার পদচারণা দেখতে পাই সাহিত্যের অঙ্গনে, সাংবাদিকতা জগতের অঙ্গনে। আপনার কাছে আসলে তার এই পুরো জীবন দর্শনকে যদি সংক্ষেপে আমরা জানতে চাই, তিনি কিভাবে জীবনকে দেখতেন, তার চোখে জীবন আসলে কেমন ছিল, যদি একটু ব্যাখ্যা করতেন। শুরুতে আমি আব্দুল গফফার চৌধুরীর স্মৃতির প্রতি সম্মান জানাই। আপনি যথার্থই বলেছেন, তিনি একাধারে সাংবাদিক, কলাম লেখক, কথা সাহিত্যিক, কবি এবং আমাদের দীর্ঘ মুক্তি সংগ্রামের ইতিহাসের কেবল সাক্ষী নন, তিনি শরিকও ছিলেন। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মুক্তি সংগ্রাম যে নব আঙ্গিকে, নতুন আঙ্গিকের সূচনা হয়েছিল, সেই ভাষা আন্দোলনের মিছিলে তিনি ছিলেন এবং কালজয়ী গান আমার রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি তিনি লিখেছেন এবং এখান থেকেই তার যাত্রা শুরু। তিনি থেমে থাকেননি। হ্যাঁ, ১৯৭৫ সালের পরে তিনি দেশের মাটিতে ছিলেন না, বিদেশে ছিলেন, যুক্তরাজ্যের অধিবাসী হয়েছিলেন, কিন্তু তার শেকড়টা ছিল, তার হৃদয় ছিল বাংলাদেশের মাটিতেই এবং তিনি বাংলাদেশ নিয়ে চর্চা করেছেন এবং এখানকার একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং শোষণমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিংবা মুক্তিযুদ্ধের আগে ভাষা আন্দোলন থেকে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্নকে উনি সযত্নে লালন করেছেন, ধারণ করেছেন এবং তার লেখনীর মধ্যে তা বারবার ফুটে উঠেছে। এই সরকারের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, তারপরও নানা প্রশ্নে তিনি সরকারের কঠোর সমালোচনা করেছেন। কেন তিনি অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন। যখন এই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কারো কোনো ধরনের সখ্যতা গড়ে উঠেছে, তিনি তার তীব্র হয়েছেন এবং তিনি কঠোর ভাষায় তার সমালোচনা করেছেন, কলম ধরেছেন। তিনি যেমনই করেছিলেন সাম্প্রদায়িকতা বিরোধী, তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধীও। কিছুদিন আগে আমার মনে হয় মার্চে তিনি সমকালে লিখেছিলেন যে যুদ্ধ অপরাধী কারা, এবং সেই প্রবন্ধে তিনি স্পষ্টভাবে যে যুদ্ধ অপরাধী যে সাম্রাজ্যবাদী চক্র কিভাবে সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, তারা কিভাবে একটা অদৃশ্য, তিনি আমেরিকা সম্পর্কে বলেছেন ওখানে একটা অদৃশ্য সরকার কাজ করে, সেটা হলো অস্ত্র ব্যবসায়ীরা, এবং সেই অস্ত্র ব্যবসায়ীরা কি করে ইরাকে কিংবা আফগানিস্তানে যুদ্ধ বাঁধিয়েছে এবং ইউক্রেনে কিভাবে তারা একটা সামরিক ঘাঁটি ন্যাটোর অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, তিনি সেগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। তিনি ছিলেন এবং ওই প্রবন্ধে তিনি বলেছেন যে ল্যাটিন আমেরিকাতে এখন সমাজতন্ত্রের পতাকা উঠছে, এই পতাকা এশিয়া এবং ইউরোপে উঠবে। তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং এই জায়গা হচ্ছে তিনি তার আদর্শের কাছে, নীতির কাছে কখনো নত স্বীকার করেননি। তিনি লিখে গিয়েছেন এবং বরিশালের যেখানে জীবনানন্দ দাশের জন্ম, সেই বরিশালের যে মায়াবী পরিবেশ, নৈসর্গিক পরিবেশ, সেই পরিবেশে তিনি বেড়ে উঠেছিলেন এবং তার লেখায় এবং বিভিন্ন ক্ষেত্রে সেই পরিবেশের কথা রয়েছে
রয়েছে গ্রাম বাংলার কথা, লোকজীবনের কথা। তিনি লন্ডন প্রবাসী হয়েও সেগুলোকে কিভাবে সযত্নে ধারণ করেছেন, লালন করেছেন, সেটা আমার কাছে বিস্ময়কর মনে হয়। গাফফার ভাই অনেক কিছু দিয়েছেন, আমি জানি না উনি যদি দেশে থাকতেন আরো কিছু দিতে পারতেন কিনা। তার কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল, এবং শেষ প্রত্যাশা ছিল, অনেকবার আমাদের সঙ্গেও আলাপ হয়েছে, তারা বলেছে গাফফার ভাই আপনার এই বিচিত্র জীবন এবং আপনার এই বর্ণাঢ্য জীবনের ইতিহাস আপনি লিখে যান, আত্মজীবনী। উনি বারবার যতবার এসেছে আমাদের সঙ্গে ঘরোয়া আলোচনা হয়েছে, এবং উনি বলেছেন উনি আত্মজীবনী লিখবেন। আমি আজকে একটা পত্রিকা দেখলাম উনি নাকি সেটা শুরু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের উনি সেটা শেষ করে যেতে পারেননি। অর্থাৎ তিনি ইতিহাসের সেই অমর সাক্ষী হয়ে যে সমস্ত ইতিহাসের যে অজানা কথা, অনেক কিছুই ইতিহাসের অলিন্দের অনেক না জানা কথা রয়েছে, যেগুলো গাফফার চৌধুরীর কাছে আমরা শুনেছি। মন্ত্রমুগ্ধের মতো তার কাছে আমরা যেসব কাহিনী শুনতাম, তিনি যদি সেগুলো লিখে যেতে পারতেন তাহলে সেটাও হতো জাতির জন্য অমূল্য সম্পদ। এবং গাফফার চৌধুরী বিভিন্ন ক্ষেত্রে, যিনি যে ক্ষেত্রে হাত দিয়েছেন সেখানে উনি সুনাম দিয়েছেন। উনি কলাম লিখেছেন এক সময়। তো আপনার কাছে জানবো, আরো বিস্তারিত আপনার কাছে জানবো, এবং তার সঙ্গে আপনাদের যে অভিজ্ঞতার কথা সেটিও জানবো। আপনার মাধ্যমে নিশ্চয়ই পুরো পৃথিবী জানতে পারবে। নিশ্চয়ই আপনারাও লিখবেন গাফফার চৌধুরীকে নিয়ে, তার মধ্য দিয়েও নিশ্চয়ই গাফফার চৌধুরীর জীবনের অনেক ঘটনা আসলে আমাদের আর অজানা থাকবে না। আসবো আবার আপনার কাছে, কিন্তু এবার একটু আসতে চাই অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী আপনার কাছে। যেটি আসলে বলছিলেন জনাব আবু সাইদ খান, তিনি অসাম্প্রদায়িক চেতনার অধিকারী ছিলেন, তিনি সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন, তিনি ইতিহাসের অনেক পাতায় আসলে ঘুরেছেন, ইতিহাসের অনেক বড় সাক্ষী তিনি। আপনার কাছে আসলে যেটি জানতে চাই তার শিক্ষা জীবন, এবং তিনি আসলে এই যে আজ আর নাই আমাদের মাঝে, বাংলাদেশ আসলে বাংলাদেশের কত বড় ক্ষতি হলো বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমিও আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধা জানাই আব্দুল গাফফার চৌধুরীকে। আমার পরম সৌভাগ্য যে আব্দুল গাফফার চৌধুরীকে চেনবার, জানবার এবং বুঝবার সুযোগ পেয়েছিলাম। তো আমাদের আসলে বয়সের ব্যবধান অনেক। আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন আর উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। আর আপনারা জানেন যে তার এই কালোজয়ী অমর সঙ্গে আমার গীতি কবিতা বলুন আর সঙ্গীতে বলুন, আমার ভাই রক্ত রাঙানো, উনি তখন ঢাকা কলেজের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তাকে আমরা পাই নাই, কিন্তু না পেলেও আমি তো তার খুব কাছাকাছি ছিলাম। উনি পড়াশোনা করেছেন বাংলা সাহিত্যে, তো কাছাকাছি ছিলাম এই অর্থে বলছি। আর আমরা যে ওনাকে দেখেছি একজন সাংবাদিক হিসেবে, প্রথমে দেখেছি, ইত্তেফাকে দেখতে পেলাম যে উনি আসলে সহ সম্পাদক হিসাবে নিয়োজিত রয়েছেন। একটা ঘটনা বলি আপনাকে। উনি দিনের বেলা মানে দিনের একাংশে তিনি ইত্তেফাকের সহ সম্পাদক ছিলেন, দিনের অপর অংশে উনি একটা পত্রিকা সান্ধ্য দৈনিক সম্পাদনা করতেন, যার নাম ছিল আওয়াজ, সান্ধ্য দৈনিক আওয়াজ। আওয়াজের মধ্যে খবর পরিবেশনায় অনেক সময় উনি স্কোপ নিউজ করতেন, তো আমরা এটাকে বলতাম গুল মানে অবিশ্বাস্য কথা। আওয়াজকে আমরা বলতাম গুলের আওয়াজ। কিন্তু তার এই সমালোচনা করতে করতে আমরা তার নিকটবর্তী হলাম, কারণ ওই সময় আসলে বাঙালির চেতনাবোধটা স্বাধীনতার দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছিল, আর গাফফার চৌধুরী ওটাকে ধারণ করছিলেন। তার ওই সে ইভিনিং নিউজ পেপার আওয়াজের মধ্যে আসলে বাংলাদেশের চাওয়া পাওয়ার অনেক কিছুই প্রতিফলিত হলো। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে 1976 সালে যখন 6 দফা প্রস্তাব বঙ্গবন্ধু দাখিল করলেন, এই বাংলাদেশের কোনো পত্রিকায় ওটাকে ব্যাপকভাবে কোনো প্রচারণা দেওয়া হয়নি। পত্রিকার অভ্যন্তরে কিংবা ছোট একটা করে শিরোনাম করে 6 দফার কথা প্রচারিত হলো। গাফফার চৌধুরীর পত্রিকা আওয়াজের মধ্যেই 6 দফার সবগুলো দফা ক্যাটাগরিক্যালি বর্ণনা করা হয়েছিল, এবং বঙ্গবন্ধুর প্রদত্ত ব্যাখ্যাটাও সেখানে। সেই মুহূর্তে উনি আরো কাছে চলে আসলেন, আমরা যারা তখন স্বাধীনতার জন্য উন্মুখ হয়ে বসেছিলাম। তো সেখান থেকে শুরু। আর মাঝে মুক্তিযুদ্ধের কথা প্রসঙ্গ এসেছে, মানে জয় বাংলা পত্রিকার কথা আসছে। আপনার একটুকু কথা আমি আপনার সংযোজন করছি জয় বাংলা প্রসঙ্গে।
আসলে জয় বাংলাটা প্রথম প্রকাশিত হয়েছে নোয়াগাঁ থেকে, এবং তার প্রথম সম্পাদক ছিলেন, তার নাম হচ্ছে রহমতুল্লাহ নামে সে প্রকাশ করেছিল। ওর নাম হলো গুলহাজার। আমাদের ব্যাচে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিল। গুলহাজার এখন আর বেঁচে নাই, বহুদিন আগে মারা গেছেন। তো সেখান থেকে যখন এটা কলকাতা স্থানান্তরিত হলো, তখন সরকারের পক্ষ থেকে এটাকে অধিগ্রহণের মতোই করা হলো। জাফর চৌধুরী সাহেব কলকাতার প্রথম যান নাই, উনি প্রথমে ছিলেন আগরতলাতে আমি ছিলাম, জাফর চৌধুরী সাহেব ছিলেন এবং ফেরদৌস কুরাইশি। আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হলো, মুজিব বাহিনী তখনও গঠিত হয় না, বিএলএফ বা মুজিব বাহিনী তখনও গঠিত হয় না, কিন্তু শেখ ফজলুল হক মনি পূর্বাঞ্চলে চলে এলেন এপ্রিল মাসে এসে প্রথম আমার সাথে সাক্ষাতে যে কথাটা উনি বললেন যে আমরা এখান থেকে একটা তোমাদেরকে প্রসার সেলের দায়িত্বটা দিব। আমাকে বলা হলো তুমি সশস্ত্র যুদ্ধের সাথে তুমি জড়াবে না, আমরা একটা প্রসার সেল করবো এবং সেই সেলে তোমরা 3 জন কাজ করবে। তো আমরা সেইভাবে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু অপেক্ষার আমাদের শেষ হলো ওই জায়গায় গিয়ে যে এখানে কোন রকমের প্রচার সেল তৈরি করা সম্ভব হলো না। আমরা ভাবি কিন্তু বাস্তবতা সেটা সম্ভব হয়নি। সেই মুহূর্তে জাফর চৌধুরী এবং ফেরদৌস কুরাইশি দুজনেই কলকাতা চলে গেলেন। আমি শুধু পূর্ব অঞ্চলে রয়ে গেলাম। আর পূর্ব অঞ্চল থেকে সেখানে আমি একটা সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করলাম প্রথমত, দ্বিতীয় তারপর তো মুজিব বাহিনীর সাথে আমার সংযুক্ত হয়েছে। আবু সাইদ খান পর্যাপ্ত এই ব্যাপারে জানেন। সেখান থেকে উনি সেখানে গিয়ে ওই জয় বাংলা পত্রিকার সাথে সম্পৃক্ত হলেন, জয় বাংলাতে লিখতেন এবং আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা রয়েছে সেখানে বেকথিকা বা অন্যান্য জিনিসের সাথে সম্পৃক্ত লেখালেখি করতেন। সেটা তো আপনার মুক্তিযুদ্ধের পরে এই কথাটা আমি বিশেষ করে বলতে চাচ্ছি। আসলে উনি একটু প্রফিলিক রাইটার, ওনার হাতে কলমটা দিয়ে দিলে এবং আপনার যে কোনো টপিকে যদি তাকে লিখতে বলতেন করতে পারতেন, ডানে বায়ে সামনে পেছনে যখন যেভাবে তাকে বলা হতো লেখার জন্য আর তার মন চাইতো উনি কিন্তু সেটা প্রকাশ করতে পারতেন। তবে ওনারই সাহিত্যকর্ম, ওনার কবিতা কিংবা ওনার এই কলামিস্টের চেয়ে অনেক বড় দিক হচ্ছে উনি একজন খুব সংগ্রামী মানুষ। উনি মুক্তিযুদ্ধের কালে তো তার অবিস্মরণীয় ভূমিকার কথা বলেছি। একজন দুঃসাহসিক মানুষ, 6 দফার মতো জিনিস আইএম মোনায়েমের খানের শাসনামলে পত্রিকা বিস্তারিত প্রকাশ, অনন্য সাধারণ ঘটনা, এটার সাথে অনন্য সাধারণই বলবো আমি। তারপরে যেটা রয়েছে সাম্প্রতিক কালের ঘটনা বলবো না, এটা বেশ অনেকদিন আগের কাজের ঘটনা। যখন ঘাতক দালাল যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করলাম, জাফর চৌধুরী আমাদের সেখানে সম্পৃক্ত হলেন। সেই সম্পৃক্ততার মাধ্যমে ওনাকে ইউরোপিয়ান কোঅর্ডিনেটর বা সমন্বয়কারী নিয়োগ করা হলো। তখন থেকে আমরা খুব ঘনিষ্ঠভাবে আমরা কাজকর্ম করতে লাগলাম। সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত শুনবো, কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, ফিরে এসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আব্দুল গাফফার চৌধুরীর যে সাংবাদিকতার জীবন রয়েছে সেই বিষয়ে কথা বলবো। তিনি দৈনিক ইনসাফ, দৈনিক সংবাদ, এছাড়াও মাসিক সওগাত, মাসিক নকিব, দিলরুবা, মেঘনা সাহিত্য পত্রিকা, এছাড়া যে কথাটি আসলে বলছিলেন দৈনিক আওয়াজ, যেটি 1966 সালের 6 দফা আন্দোলনের মুখপত্র হিসেবে কাজ করেছিল, সেই পত্রিকায়, এবং পরবর্তীতে আসলে যেটি বলা বাহুল্য সাপ্তাহিক জয় বাংলা 1971 সালে যেটি তিনি প্রকাশ করেছিলেন, সেই যে পত্রিকাগুলোতে তিনি কাজ করেছেন এবং মুক্তিযুদ্ধের পরেও আরও অগণিত পত্রিকায় কাজ করেছেন, সেই বিষয় নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই এবং তার জীবন নিয়ে তার জীবনের আরও বিভিন্ন ঘটনা নিয়েও কথা বলতে চাই। দর্শক, থাকবেন নিশ্চয়ই আমাদের সঙ্গে। নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24-এর বিশেষ আয়োজন শ্রদ্ধাঞ্জলি আব্দুল গাফফার চৌধুরী, এবং আমাদের সঙ্গে যে অতিথিরা ছিলেন তাদের সঙ্গে এতক্ষণ কথা হচ্ছিল আব্দুল গাফফার চৌধুরীকে ঘিরে। এবারে আমরা আব্দুল গাফফার চৌধুরীর সাংবাদিকতা জীবন, তার সাহিত্য জীবন এবং বঙ্গবন্ধুকে নিয়ে ঘিরে তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনব। শুরুতেই জনাব আবু সাইদ খান, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে তার সাংবাদিকতা জীবনও অনেক লম্বা, অনেক দীর্ঘ, অনেক পত্রিকার সঙ্গে তিনি
যুক্ত ছিলেন এবং সেই সাথে তার সাহিত্য জীবনে আমরা দেখতে পাচ্ছি তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, একুশে পদক তো পেয়েছেনই, ইউনেস্কো পুরস্কার পেয়েছেন, বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছেন, সংহতি আজীবন সম্মাননা পদক 2008 লন্ডন পেয়েছেন, স্বাধীনতা পদক পেয়েছেন তিনি, মানিক মিয়া পদক 2009 পেয়েছেন এবং যুক্তরাজ্যের ফ্রিডম অফ বারা উপাধি এটি তিনি পেয়েছেন। তার মানে অগণিত অর্জন রয়েছে, পুরস্কার রয়েছে। তাকে বিভিন্নভাবে সম্মানিত করবার জন্য বিভিন্ন জন, বিভিন্ন সংগঠন চেষ্টা করেছেন। তিনি অনেক বইও লিখেছেন এবং যে বইটির কথা এর আগেও বলছিলাম, আমরা বাংলাদেশি নাকি বাঙালি, এটিও বেশ আলোচিত একটি বই। তার এই সাংবাদিকতা জীবন এবং তার এই সাহিত্য জীবন নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। তার ছাত্র জীবন থেকে সাংবাদিকতা এবং সাহিত্য দুটোই পাশাপাশি চলেছে। এই তিনি তার কবিতা, তার উপন্যাস, ছোট গল্প রয়েছে এবং আমার যতদূর মনে পড়ে তিনি যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এটা কিন্তু ছোট গল্পে। তো তিনি এবং এই হিসাবে কথা সাহিত্যিক হিসাবেও তার প্রতিষ্ঠা এবং আরো এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি কলম লেখক হিসাবেই তিনি তাকেই করেছেন এবং কলম লেখকের অনেক সময় তিনি অপ্রিয় ভাজন হয়েছেন, সব সরকারই অপ্রিয় ভাজন হয়েছেন। স্বাধীনতার পরেও তিনি সরকারকে সমর্থন করেছেন, আবার সমালোচনাও করেছেন এবং তার সেই অসংখ্য কলামে সেগুলো রয়েছে এবং পরবর্তীতেও আমরা এটা লক্ষ্য করি। এবং এত কলাম একসঙ্গে 3-4টি পত্রিকাতে কলাম লেখা, এটা আমার মনে হয় বাংলা কিংবা অন্য কোথাও আরো কেউ আছে কিনা, এটা যদি গবেষকরা বলতে পারেন যে আর কাউকে খুঁজে পাওয়া যাবে কিনা যে এই এত কলাম তিনি লিখেছেন। আমাদের এখানেও একই সঙ্গে 3-4টা পত্রিকায় এবং তিনি সে কলাম লিখেছেন। তো এইটা একটা বিস্ময়কর ব্যাপার এবং এইটা লিখতে গিয়ে তিনি কখনো কখনো সরকারেরও অপ্রিয় ভাজন হয়েছেন এবং যে সরকারের সঙ্গে আমি বলেছি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের সঙ্গেও তার দূরত্ব বেড়েছে, আবার কমেছেও। যেমন ধরুন যে তার একটা সৃষ্টি হচ্ছে পলাশী থেকে তিনি একটা ডকুমেন্টারি করেছেন, ডোকো ড্রামা বলা যেতে পারে যে সেটা একটা। এইটা হলো পলাশী থেকে ধানমন্ডি এবং এই পলাশী থেকে ধানমন্ডি করতে গিয়ে তিনি তো কিছু অপ্রিয় সত্য কথা, কেউ একমত হতে পারেন কিংবা দ্বিমত হতে পারেন, এটা নিয়েও তার এক ধরনের ক্ষমতাসীনদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় এবং গাফফার ভাই হাসতে হাসতে বলেছিলেন যে ওইটা যত কম প্রচার হয় ততই ভালো, কেননা দূরত্ব যত বেড়ে গেছে তো এটা কমাতে গিয়ে তো আমার আবার বহুত খেসারত দিতে হচ্ছে। এরকম অত্যন্ত রসিক জন ছিলেন। তো এই হলো আব্দুল গাফফার চৌধুরী এবং অসংখ্য, তবে তার এই অসংখ্য কলাম, হ্যাঁ তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, কিন্তু গাফফার ভাইয়ের ভাষায় হচ্ছে যে মালিকদের সঙ্গে তার ওইভাবে আনুগত্য প্রকাশ করতে পারেন নাই, যার কারণে সম্পাদক হিসাবে ওই আশাটা, সম্পাদক হিসাবে দীর্ঘায়ু হওয়ার বাসনা তিনি ত্যাগ করেছিলেন। তিনি হাতে নিয়েছিলেন কোনো পত্রিকা নয়, কলম, এবং সেই কলমকেই তিনি হাতিয়ার করে তিনি সংগ্রাম করেছেন, দেশে থাকাকালীন করেছেন, বাইরে গিয়েও তিনি সেই সংগ্রামকে অব্যাহত রেখেছেন। এবং এই যে বিস্ময়কর ব্যাপার যে একজন লোক কি করে, এবং অনেক ক্ষেত্রে আমরা তাকে জিজ্ঞাসা করেছি যে গাফফার ভাই আপনি এগুলো কি করে, তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর এবং উনি অনেক কিছুই ঘটনা মনে রাখতে পারতেন এবং অবলীলায় সেগুলো বর্ণনা করতেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে গাফফার চৌধুরী তো হাতে লিখতেন এবং তার হাতের লেখা যারা দেখেছেন সেখানে কাটা ছেঁড়া নেই, এক টানে তিনি লিখে গেছেন এবং শেষ পর্যন্ত। এবং যখন এই মানে কম্পিউটারের যুগ এসেছে তখনও তিনি কিন্তু ফ্যাক্সে পাঠিয়েছেন, যখন ফ্যাক্সটা অচল হয়ে পড়লো তখন এটা স্ক্যানিং করে তিনি পাঠাতেন তার লেখা। শেষের দিকে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, বারবার অসুস্থ হলেন, তখন ডিকটেশন দিয়ে লিখিয়েছেন এবং সেই ডিকটেশন দিয়ে লেখানোর কারণেও অনেক ক্ষেত্রে তার লেখা এত জনপ্রিয় ছিল, অনেকেই তার লেখাকে মানে নিজের স্বার্থে ব্যবহার করতে গিয়েছেন এবং গাফফার ভাই তার প্রতিবাদ করেছেন। যেমন আমার যতদূর মনে পড়ে যে ইত্তেফাকে তার নামে একটা লেখা ছাপা হয়েছিল এবং যেটা অন্যরা সেটা পাঠিয়েছিল, গাফফার ভাইয়ের চোখে পড়ার পরে সঙ্গে সঙ্গে তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন। মানে তার
লেখক হিসাবে, কলাম লেখক হিসাবে জনপ্রিয়তা এতই তুঙ্গে ছিল যে তার লেখা নকল করে, কিংবা অনেকে মনে করতেন যে তিনি যদি কারো 5 লাইন প্রশংসা করেন তো সেটাই তার জন্য একটা সম্বল। তো এই এই যে ব্যাপারটা, এটাই তার এক ধরনের আত্মরক্ষার বিষয় হয়ে যায়। এই ধরনের অনেকেই তার কাছ থেকে প্রশংসা আদায়ের চেষ্টাও সচেষ্ট থাকতেন। তো এই হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। তবে আমার কাছে মনে হয় যে তার লেখাগুলো, তার কলামগুলো, এগুলো অনেকগুলোই বই আকারে বেরিয়েছে, বাকি কলামগুলো বেরোনো দরকার। কেননা এটা সমসাময়িক ঘটনা হলেও এটা কিন্তু ইতিহাস, ইতিহাসের সাক্ষী। অতএব ইতিহাসের প্রয়োজনেই আমার মনে হয় গাফফার কলামগুলো সংগ্রহ করা উচিত, তার লেখাগুলো। এবং তার আমার মনে হয় যে বাংলা একাডেমি আমরা এই মুহূর্তে আমরা ভাবতে পারি, এবং বাংলা একাডেমি অনেক, আমি 1 মিনিটে শেষ করছি। যে বাংলা একাডেমি নিশ্চয়ই সেই উদ্যোগ গ্রহণ করবে, এটি আসলে আমাদের সবার আশা, আমাদের সবার প্রত্যাশা। চন্দ্রদ্বীপের উপাখ্যান 1960 সালে লিখেছিলেন, নাম না জানা ভোর 1962 সালে লিখেছিলেন, নীল যমুনা 1964 সালে লিখেছেন, শেষ রজনীর চাঁদ, কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি এবং অগণিত বই আমরা তার দেখতে পাই। তিনি বাংলাদেশ কথা কয় সম্পাদনা করেছেন। পলাশী থেকে ধানমন্ডি 2007 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনীও তিনি লিখেছেন। এই বঙ্গবন্ধু প্রসঙ্গে আমরা একটু কথা বলতে চাই। অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, আপনার কাছে আসতে চাই। বঙ্গবন্ধুর বাংলাদেশ ও শেখ হাসিনা এই বইটি এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি, ইতিহাসের রক্তপলাশ, 15ই আগস্ট 75, এই বইগুলো বিশেষভাবে আলোচিত। আর কোন কোন বই বঙ্গবন্ধুকে ঘিরে তারা আলোচিত রয়েছে, এবং 1973 সালে তিনি যে বঙ্গবন্ধুর সঙ্গে আলজিয়ার্সে 72 জাতি জোট নিরপেক্ষ সম্মেলনে গিয়েছিলেন, এই যে বঙ্গবন্ধুর সঙ্গে তার যে স্মৃতি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই, এবং বঙ্গমাতাকে ঘিরেও তার লেখা রয়েছে সে বিষয়েও জানতে চাই। ধন্যবাদ। আমি খুব বিস্তারিত যে প্রসঙ্গে আলোচনা করতে পারবো মনে করি না, তবে বঙ্গবন্ধু খুব ঘনিষ্ঠ জন ছিল, খুবই কাছাকাছি মানুষ। সেটা ঠিক একদিনের জন্য নয়। ওই বঙ্গবন্ধু যখন স্বাধীনতার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, এই সিদ্ধান্ত মোটামুটি ভাবে যাদের কাছে আলাপ আলোচনা করেছিলেন বা গাফফার চৌধুরী সাহেব তার মধ্যে একজন। এখন আমরা লক্ষ্য করেছি যে এইসব আবু সাইদ খান সাহেব কিছু কিছু জিনিসের অবতারণা করেছেন। তিনি এককভাবে ইয়েসম্যান বলে কোনো লোক ছিলেন না। বঙ্গবন্ধুর সাথে ক্ষেত্রভেদে তার মতদ্বৈধতা হয়েছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে তার মুখের কথা, লেখনী তো বটেই, তার মুখের কথা এত ক্ষুরোদর ছিল যে কেউই তার কথাটাকে মেনে নেবার জন্য বাধ্য হতেন। তো আমি যে প্রসঙ্গ বলতে চাচ্ছি, বঙ্গবন্ধুর প্রতি রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা, এবং এই ভালোবাসার সাথে আসলে যেহেতু বঙ্গবন্ধু ছিলেন একজন অত্যন্ত বড় মাপের দেশপ্রেমিক, গাফফার চৌধুরী সাহেব তাদের কাছাকাছি অবস্থান হেতুই বলুন আর চিন্তা চেতনার সমান্তরালতার কারণে বলুন, খুব কাছাকাছি এসেছিলেন। যার কারণে যে আমরা লক্ষ্য করেছি বঙ্গবন্ধু তার আত্মজীবনী ডিকটেশন কিন্তু গাফফার চৌধুরী সাহেবকে দিয়েছিলেন, সেটা হারিয়ে গিয়েছে। কিন্তু আমি খানিক আগে বলেছিলাম যে উনি আবার বঙ্গবন্ধুর উপর নিজে গ্রন্থ রচনা করেছেন, এবং সেটা ভারতের কাউকে প্রেজেন্ট করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ওর কপি আর এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এখন আপনার যখন তার সাহিত্য সাধনা সম্পর্কে কথা বলেছেন, তখন আমার মনে এই প্রশ্নটা জাগরুক হয়েছে যে আমরা সবার কাছে একটা আবেদন রাখতে পারি যে গাফফার ভাইয়ের যেসব সৃষ্টি যেখানে থাক না কেন, সেগুলো যেন অন্তত পক্ষে বাংলা একাডেমি সংগ্রহ করে প্রকাশ করে, কারণ এগুলো আসলে আকর, অনেক ক্ষেত্রে জ্ঞানের ভান্ডার। আর তাছাড়া গাফফার ভাই সবচেয়ে বড় কথা হলো যে আমি বললাম, কলমটা হাতে দিলে আবু সাইদ খান তো বলছেন যে উনি কোনো কাটাছেড়া করতেন না। আমি আরো বিস্মিত হচ্ছি, আসলে উনি নিজের হাতে লিখতেন। আর তাছাড়া অবশ্য আমাদের অনেকেরই নিজের হাতে লিখে আবু সাইদ খান সাহেব টাইপ করতে পারেন কি, আমি বাংলা টাইপ করতে পারি না। যাই হোক, তো আমি লেখালেখি যেহেতু করি, হাতে করি, অন্যরা আমার জন্য টাইপ করে দেন। গাফফার ভাই পরবর্তী সময় করেছেন এটা নিঃসন্দেহে। তো যেই বয়সে আমরা দেখেছিলাম যে বয়স বললে মানুষের আসলে স্মৃতিশক্তিতে একটু ব্যত্যয় ঘটে যায়, কিন্তু গাফফার চৌধুরীর মনে হয়েছে যেন যত বয়স বাড়ছে
ততই উনি আরো শার্প হচ্ছেন, পুরোদার হচ্ছেন। এবং সেটা আর যতই বয়স বাড়ছে ততই উনি মানুষের খুব কাছাকাছি আসছেন। এত উচ্চ মার্গের অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব আমি খুব কম দেখেছি। আর মানুষকে, সাধারণ মানুষের জীবন নিয়ে উনি অনেক বেশি কনসার্ন ছিলেন, যার কারণে সাধারণ মানুষের জীবনটাকে সমৃদ্ধ করার জন্য যা প্রয়োজন সেটা কলমের ডগার মধ্যে ফুটিয়ে তুলেছেন। ওই শুধু কলমের ডগার মধ্যে নন, বক্তৃতা বিবৃতির মধ্যে উনি কিন্তু এইসবই ফুটিয়ে তুলতেন। আমি তো খানিক আগে বললাম উনি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ৭১-এর ঘাতক দলাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি যেটা ছিল, ওর ইউরোপিয়ান সমন্বয়কারী ছিলেন। এবং এই সমন্বয়কারী হিসাবে উনি ইউরোপের এক প্রান্ত হইতে এমনকি আমেরিকাতে উনি ঘুরে বেড়িয়েছেন। সেখানে আমরা লক্ষ্য করে দেখলাম যে উনি শুধুমাত্র একদম মুক্তিযুদ্ধ ৭১ সালে নয়, উনি ৭১-এর পরে একজন প্রথম শ্রেণীর মুক্তিযোদ্ধা। আপনারা জানেন যে ওই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক কিছু হয়েছে, তার মধ্যে একটু হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার কাজটা সমাপ্ত হয়েছে। তো আমি আরো বলেছিলাম যে বঙ্গমাতার উপর যখন আমি আমার স্মারক গ্রন্থ করতে গিয়েছিলাম তখন কোথাও কোনো লেখা খুঁজে পাচ্ছিলাম না। কয়েকজনের লেখা পেলাম, মুসা ভাইয়ের লেখা পেয়েছি। তারপর মুসা ভাই আবার ওনার খুব ভালো বন্ধু ছিল, ওনার আরেকজন বন্ধু ছিলেন আমাদের আত্মীয় হন, উনি মহিউদ্দিন খুব ভালো বন্ধু ছিলেন। এদের তিনজনকে একবার আমি এনেছিলাম, সেখান থেকে তাদেরকে সংবর্ধনা দিয়েছিলাম ভাষা সৈনিক হিসাবে। তো সেখানে আমি অনেক কথাই জেনেছি, আজকে সবটা সুস্পষ্ট করার মতো অবকাশ নাই। কিন্তু আমি যেটা দেখেছি যে বঙ্গমাতার গ্রন্থ প্রকাশ করতে চেয়ে বঙ্গমাতা সম্পর্কে তার কাছ থেকে ফার্স্ট হ্যান্ড তথ্যাদি আমি নিয়েছি। একটা বিস্ময়কর কথা হচ্ছে যে বঙ্গবন্ধু যখন ৬ দফা দেন তখন উনি খুব হেসিটেন্ট ছিলেন। উনি গাপ্পার চৌধুরীর কাছে বললেন যে আমি তো এখনো ক্লিয়ারেন্স পাচ্ছি না। বলছে ক্লিয়ারেন্সটা কার কাছ থেকে? হাত দিয়ে দেখালেন যে ওই যে ভদ্রমহিলা, এই ভদ্রমহিলাকে তো ক্লিয়ারেন্স না দিলে আমি সামনে আগাইতে পারি নাই। কিছুদিন জি, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছে শুনবো সেই ঘটনাগুলো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন আমাদের বিশেষ আয়োজন শ্রদ্ধাঞ্জলি আব্দুল গফফার চৌধুরী। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন শ্রদ্ধাঞ্জলি আব্দুল গফফার চৌধুরী, আমাদের এই বিশেষ আয়োজন। যে বিষয়টি নিয়ে আমরা এবার একটু কথা বলতে চাই সেটি হচ্ছে আব্দুল গফফার চৌধুরীর পারিবারিক পরিমণ্ডল এবং সেই সাথে রাজনৈতিক দর্শন। এই বিষয় নিয়ে শুরুতেই আসতে চাই জনাব আবু সাইদ খান, আপনার কাছে। গফফরের জন্ম, তার বাবা ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট এবং তার চাচাতো ভাই অর্থাৎ আসাদ ভাই কবি আসাদ চৌধুরীর বাবা, তিনি ছিলেন হচ্ছে মুসলিম লীগের প্রেসিডেন্ট। অর্থাৎ একই পরিবারের একই বাড়িতে দুইজন নেতা। এবং এই যে রাজনীতির যে বিতর্ক, এটা দেখতে দেখতে গফফর ভাই বড় হয়েছেন, তার চোখ খুলে গিয়েছিল। তিনি কিন্তু ছাত্র জীবনে আরএসপি, সোশ্যালিস্ট রিভলিউশনারি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি কোনো দলের সঙ্গে থাকেন নাই। তিনি আদর্শের সঙ্গে ছিলেন, সমাজতন্ত্রের আদর্শকে ধারণ করেছিলেন। আবার একই সঙ্গে তিনি যে জাতীয়তাবাদী মুক্তির সংগ্রাম, তার সাথে একাত্ম ঘোষণা করেছিলেন। এবং এই আদর্শকে নিয়েই তার পথ চলা। তার কোনো দল ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল বাংলাদেশ। এবং তিনি বাইরে থেকেও বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের হয়েই তিনি লড়াই করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আন্তর্জাতিক সমস্যার দিকেও চোখ রেখেছেন। অনেক ক্ষেত্রে তার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিও তার কলমে তিনি ফুটিয়েছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একেবারেই শেষ সময় চলে এসেছি। অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, আর কিছু যদি যোগ করতে চান। গফফর চৌধুরী সাহেবের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তবে আমি অনেক সময় ভাবি, এবং সেটা হয়তো কি ধরনের কল্পনা বিলাস, আমি একবার রিডার ডাইজেস্টে পড়েছিলাম যে মেক্সিকো উপসাগরে এক জাতীয় গলদা চিংড়ি পাওয়া যায়। যে গলদা চিংড়িটা নিজে মরে না, তাকে মেরে ফেললে সে মরে, তার মানে অনন্তকাল বেঁচে থাকে। তো আমার মাঝে মাঝে মনে হয় আমাদের সমাজে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেছিল, তারা কেন মরে যায়? তারা যদি বেঁচে থাকতো তাহলে তো এই সমাজ আরো বেশি উপকৃত হতো। তেমনি এই কামনায় আজকে হয়তো সেটাই কামনা আমি পূর্ণ হবে না, তবু এইটুকু থাকবে, বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে, শহীদ দিবস যতদিন পালিত হবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাকে বলুন আর অন্য কিছু বলুন,
গাফফার চৌধুরীর ওই আমার ভাইয়ের রক্তে রাঙানো এইটা যখন বেজে উঠবে, জি। তখন শুনবো যে 21শে ফেব্রুয়ারি সমাগত। তো আজকে আমি আলোচনা দীর্ঘায়িত করার কোনো অবকাশ নাই, বলছি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি জি। আব্দুল গফফার চৌধুরীকে। অত্যন্ত নিকটের মানুষ ছিলেন, কাছের মানুষ জি। ছিলেন, ভালোবাসতেন, স্নেহ করতেন, এবং আসলে আমাদের মতো লোককে সম্মান এবং শ্রদ্ধার চোখে খুব বেশি মানুষ দেখেছে জি। বলে মনে হয় না, এই কারণে কিংবা সেই কারণে। জি। গফফার আপনাকে চৌধুরী প্রতিনিয়তই আসলে জি। সম্মান এবং শ্রদ্ধার আসনে আমাকে বসিয়েছিলেন, জি। তাকে আমি নিরন্তর স্মরণে রাখবো। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। ৮৮ বছর বয়সে আব্দুল গফফার চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি শান্তিতে থাকবেন ওপারে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। সবাইকে অনেক ধন্যবাদ।